ভেবে দেখুন, আজ থেকে ঠিক কয়েক বছর আগেও জাতীয় সড়কে ধস নেমে হোক কিংবা অন্য কোনো কারণের জন্য যদি কয়েকটা দিন ট্রাক চলাচল বন্ধ থাকত, তখন ত্রিপুরার মতো রাজ্যে নিত্য প্রয়োজনীয় বহু পণ্যের জন্য পথ চেয়ে বসে থাকতে হতো আমাদের। যদিও আজ রেলপথে বহু পণ্য আমদানি করা হয়, তবুও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন খাদ্য, ওষুধ এবং নির্মাণ সামগ্রী ট্রাকের মাধ্যমেই পরিবহন করা হয়। আসলে ট্রাক চালকরা ব্যবসা বাণিজ্য ও জনগণের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে বলেই অর্থনৈতিক সচল রয়েছে। তবে একজন ট্রাক চালক কিংবা মোটর চালকের কাজ একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক তেমনি অন্যদিকে তার পেশা জীবন নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘ সময় ধরে কাজ বা অতিরিক্ত কাজ করার ফলে শারীরিক এবং মানসিক চাপের পাশাপাশি একজন মোটর চালককে প্রতিদিন রাস্তায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। রাস্তায় যানজট, যানবাহনের বিকলতা এবং প্রতিকূলতা আবহাওয়া তো আছেই, তার সাথে সাথে চালকদের ব্যক্তিগত সুরক্ষা এবং পণ্য ডেলিভারি সংক্রান্ত নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। বিভিন্ন সময়ে ট্রাক চালকদের বিভিন্ন অভিযোগ সংবাদ মাধ্যমে উঠে আসে। তাই বিস্তারিত জানা প্রয়োজন যে ট্রাক চালকরা পণ্য পরিবহন করে মানুষের জীবনযাত্রার মান উন্নত করে ওনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমরা শুধু রাজনৈতিক পরিমণ্ডলেই চোখ রাখি না, নিউজ ভ্যানগার্ড মানুষের কথা বলে। তাই বিভিন্ন সামাজিক সমস্যা থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষের সমস্যা নিয়ে কথা বলি আমরা। আজ ট্রাক চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে একটি বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন দুজন ট্রাক চালক, দুজন মোটর শ্রমিক রয়েছেন গ্যাস বটলিং গাড়ির চালক হরিলাল সরকার এবং রয়েছেন অল ইন্ডিয়া ট্রাক চালক রাকেশ পাল। রাকেশ বাবু এবং হরিলাল বাবু, আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। হরিলাল বাবু, প্রথমে আপনার কাছে আসি। কবে থেকে আপনি এই পেশায় এসেছেন? কতদিন হলো? আমি পেশায় এসেছি প্রায় 1990 সালে। হ্যাঁ, প্রায় 35 বছর আপনি তাহলে গাড়ি চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন। প্রথম থেকে ট্রাক প্রথম চালাচ্ছেন? থেকে ট্রাক চালাচ্ছি না। প্রথম হেল্পারিতে ঢুকছি 90-এ। আচ্ছা, হেল্পার থেকে 96-তে ড্রাইভার হয়েছি। আচ্ছা, 6 বছর আগে আপনি তাহলে সাহায্য করেছেন ড্রাইভারকে। হ্যাঁ। ওকে, আর রাকেশ বাবু আপনার? আমার নমস্কার সারা দেশবাসীকে। আমি একজন ট্রাক ড্রাইভার। আমি প্রথমে গাড়িতে এসেছি মোটামুটি 1995-তে। আমি আমার ড্রাইভিং লাইফ 2000 থেকে। মানে 95-তে আপনি তাহলে গাড়িতে হেল্পার ছিলেন। তারপর আপনি 2000 থেকে আপনি গাড়ি চালাচ্ছেন। ওকে, 2000 থেকে গাড়ি চালাচ্ছেন প্রায় 25 বছর। একজন 35 বছর গাড়ি চালাচ্ছেন, একজন 25 বছর গাড়ি চালাচ্ছেন। দুজন চালক আজ আমাদের সঙ্গে রয়েছেন। ওনারা অবশ্যই আজ যে বিষয়গুলো নিয়ে ওনাদের সঙ্গে আমরা কথা বলবো, দর্শক বন্ধুরা, আমরা নর্মালি ব্যক্তিগত গাড়ির চালক হোক কিংবা কমার্শিয়াল কোনো গাড়ির চালক হোক, চালক তো চালক, গাড়ি চালাচ্ছেন, তাদের জীবন আমাদের মতোই, পরিবার আছে, কিন্তু তাদের যে পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে সেগুলো নিয়ে আমরা কতজন ভাবি? আজ ভাববার সময় হয়েছে, কারণ মাঝে মধ্যেই তাদের পেশাগত নানান সমস্যার কথা আমরা শুনতে পাই। গ্যাস বটলিং গাড়ি চালান হরিলাল বাবু। হরিলাল বাবু, আপনি গাড়ি চালাতে গিয়ে কি ধরনের সমস্যায় পড়েন বা আপনার পেশায় আপনি কতটা খুশি? আমার পেশায় আমি আগে ত্রিপুরা বাসীকে, যে আমাদের সমাজের ড্রাইভার, সমাজের যে ত্রিপুরার ড্রাইভাররা আছে তাদেরকে আমি সবাইকে সম্বদ্ধতা জানাই, নমস্কার জানাই। তার পরিবারেরও নমস্কার জানাই। আজকে ত্রিপুরা মুখ্যমন্ত্রীও নমস্কার জানাই, আমার পরিবহন মন্ত্রীকেও নমস্কার জানাই। আমাদের নজর দৃষ্টি আমাদের ড্রাইভার দিকে লক্ষ্য করার দৃষ্টি আসুক। আমাদের যে সম্মুখীন আজকে গ্যাস গাড়ি চালাইতে গিয়া আমাদের একটা নর্মাল ভাবে চলতে লাগে। আমাদের কোনো ড্রেস নাই, আমাদের কোনো সুরক্ষার কোনো একটা এত বড় বোর্ডিং এর ভিতরে না আছে অ্যাম্বুলেন্স, না আছে ডাক্তারের কোনো সুবিধা। একটা অ্যাক্সিডেন্ট হইলে যেগুলো মাল বহন করে এই গাড়ি নিয়ে যেতে লাগে। আচ্ছা,
তারপরে আমাদের সমস্যা অনেকগুলো দেখা যেতেছে, আমরা গ্যাসের ভিতরে ড্রাইভার কতজন আছে, হুম একটা গাড়িতে কয়জন ড্রাইভার লাগে, হেল্পার আছে কি তা জানি না। অফিসাররা আসলে পরে আমাদেরকে বলে হেল্পার কোথায়, হুম তারপরে আপনারা ট্রেনিং করেছেন নি, হুম আপনারা ড্রেস কুই, শু কুই, কারা প্রশ্ন করেন? এই ইন্ডিয়ান অয়েলের অফিসাররা আসলে পরে। ওকে, তাহলে এখানে আপনাদের নিযুক্তি কে দিয়েছে? আপনাকে গাড়ির বটলিং প্ল্যান্টের গাড়ির চালক হিসেবে কে নিয়োগ করেছে? আমরা টেন্ডার হিসাবে যারা টেন্ডার নিয়েছে তারা আমরা নিয়োগ করেছে। ওকে, টেন্ডার করে আপনাকে নিয়োগ করেছে, এবং আপনাকে যখন টেন্ডার নিয়োগ করা হয় তখন কি আপনাদের সঙ্গে লিখিত কোনো ধরনের কন্ট্রাক্ট হয় আপনাকে, যে এই ধরনের এই কাজ করবেন, আপনাকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে? আমাদের পুরা ডকুমেন্টস নিয়ে যায়, আচ্ছা যা লাগে। আমরা পুলিশ ভেরিফিকেশনও লাগে, আচ্ছা, তারপর পুলিশ ভেরিফিকেশন থেকে তারা সব ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, সব দিলে পরে আমরা এখানে গাড়ি চালাতে একটা কার্ড দেয়, লাল কার্ড দেয়। ওকে, সেটা মানে আইডেন্টি কার্ড? হ্যাঁ, আইডেন্টি কার্ড। এছাড়া আর কোনো ধরনের ডকুমেন্টস আপনাদের দেওয়া হয় না? না। যে আপনারা এইখানের যে আপনি কাজ করছেন কতদিন কাজ করতে পারবেন, বা কাজ করার বিনিময়ে আপনি কত টাকা পাবেন, মাসিক বেতন কত হবে, কি কি সুযোগ সুবিধা হবে, এরকম ধরনের কোনো লেখা কোনো রকমের ডকুমেন্টস আপনাদের দেওয়া হয় না? না, আমরা আদতেও কত বেতন আছে আমরা তাও জানি না। বেতন কত আছে সেটাও জানেন না না। আপনারা? তাহলে আপনি হাতে যেটা পান হ্যাঁ। সেটা তাহলে কি? এটা সেটা কি এক এক মাসে এক এক রকম পান? না না, আমরা একটা বেতন মালিকরা কয়ে দিছে, এই এত টাকা হলে আমরা চাকরি করতে পারবো। আচ্ছা, যে টেন্ডার নিয়েছে তাদের আর কি। ওকে, তাহলে আপনি বলছিলেন শুরুতেই যেটা বলছিলেন যে আপনাদের ড্রেস নেই, একটা ব্যাপার। ড্রেস বলতে একটা পোশাক, চালকের যে একটা পোশাক থাকে, যেহেতু আপনারা বটলিং প্ল্যান্ট গাড়ি চালাচ্ছেন, আপনাদের একটা আলাদা পোশাক থাকার প্রয়োজন, সেটা নেই আপনাদের। না। এক, দুই, আপনি বলেছেন আপনাদের কোনো অসুবিধা হলে, সেখানে কোনো ইমার্জেন্সি হলে বটলিং প্ল্যান্টের ভেতর কোনো ধরনের ডক্টর নেই, না, কোনো অ্যাম্বুলেন্স নেই, না। কোনো অসুবিধা হলে যে গাড়িতে আপনারা বটল নিয়ে যান গ্যাস বটলিং করার জন্য, গাড়িতে সেগুলো নিয়ে- দিয়ে আপনাদের নিয়ে আসা হয়। নেওয়া। গুরুতর অভিযোগ কিন্তু এটা। অবশ্যই যদি এটা হয় এমনটা, কারণ একটা গ্যাস বটলিং প্ল্যান্ট, সেখানে একটা ইমার্জেন্সি একটা ব্যবস্থা নিশ্চয়ই থাকার প্রয়োজন আছে, হয়তো বা আমি ঠিক জানি না, কিন্তু যদি সেটা থাকে সেখানে আপনার কোনো ডক্টর থাকার কি প্রভিশন কি আছে? আপনারা কি জানেন যে সেখানে একজন ডক্টর থাকার প্রভিশন আছে, বা কোনো ধরনের ফার্স্ট এইডের ব্যবস্থা আছে, রাখা আছে কিছু? এমনি রাখা তো আছে, কেউ যা জিজ্ঞাসা করলে পরে কেউ দৌড় না থাকে না। আচ্ছা, তারপরে আর কি কি সমস্যা আছে? ধরেন মাসে একবার 6 মাসে একবার ডাক্তার বসে, ও আমাদের এখানে না, IGM এরও না, জিবিরও না, অথবা আপানিয়ারও না, তারা অ্যাপোলো টায়ারের থেকে আমরা চেক আপ করে। আচ্ছা, মানে কোনো কোম্পানি থেকে সেটাকে টাই আপ করা হয় ওনাদের সঙ্গে। ওকে, তাহলে আপনাদের আপনি বললেন ড্রেস নেই, ডক্টর নেই, অ্যাম্বুলেন্স নেই, এছাড়া আর আপনি যেটা বললেন যে বেতন কত সেটাও আপনি জানেন না, কারণ না, আমাদের আপনি যেটা মাসে হাতে পাচ্ছেন সেটাই তো আপনার বেতন। হ্যাঁ। তার মানে কি এর বাইরে কি কোনো কথা আছে? তার বাইরে বেতন হুম, আমি জানি না, পুরাটা বেতন আরো বেশি আছে, আমি অতটুকু জানি। আচ্ছা, মানে আপনাদের অভিযোগ যে আপনাদের বেতন বেশি, কিন্তু যিনি টেন্ডার নিয়েছেন উনি আপনাদের হাতে যেটা দিচ্ছেন সেটা অরিজিনাল বেতন নয়, না। তার থেকে কম আপনারা পাচ্ছেন। এখন যে মার্কেটে যে হুম খরচ বাড়ছে, হুম আমরা এই বেতনে আমরা ওখান পুষে না, যে বেতনটা দিতেছে 14,500। তারপরে আবার কিলোমিটার আছে, এই কিলোমিটার থেকে আবার টাকা কাটে 14,000 থেকে আবার কাটাকাটি চলছে। আপনাদের পার লিটারে 3 কিলোমিটার দেখাতে হবে, আচ্ছা, যে ট্রান্সপোর্টের গাড়ি। আর যারা এজেন্সির গাড়ি আছে হুম তার কোনো হিসাব নাই, যতটুকু আছে এজেন্সির মালিকরা ট্রান্সপোর্টের যে বেতন দিতে আছে সেম বেতন দিতে আছে। কেউ 500 টাকা বেশি দিতে আছে এজেন্সির মালিক ড্রাইভার ভালো দেখা তারা এটা পাচ্ছে এজেন্সি না। কত দিচ্ছে তাহলে বেতন? এজেন্সি কতগুলো এজেন্সি আছে 12,000 দিচ্ছে, কতগুলো এজেন্সি আছে 10,000 দিচ্ছে। পার টিপে তারা কেউ দিতেছে 200 টাকা দিতেছে, কেউ 500 টাকা দিতেছে এজেন্সির মালিকরা। ওকে, তাহলে আপনাদের হচ্ছে 14,500 আপনি বলছেন, যেটা হচ্ছে আপনাদের ট্রান্সপোর্টের, হ্যাঁ, transport, 3 কিলোমিটার পার লিটারে আপনাদের দেখাতে হবে। হ্যাঁ, দেখাতে হয়। ওকে, আর গাড়ি হয়েছে সব পুরান গাড়ি। তাহলে গাড়ি আপনি 3 কিলোমিটার পার লিটার শুধু কি ড্রাইভারের উপর নির্ভর করে নাকি মানে গাড়ির উপরও নির্ভর করে? গাড়ির উপরে নির্ভর করে। তাহলে সেটা পুরনো গাড়ি হলে 3 কিলোমিটার তো নাও হতে পারে, তাহলে না। তখন কি হয় আপনাদের? কি মানে অত ড্রাইভারের বেতন থেকে কাটে রাখতেছে মালিক তারা।
আচ্ছা, ওকে, আর কি কি সমস্যা আছে জানবো আপনার কাছে, কিন্তু একটু রাকেশ বাবুর কাছে আসি। রাকেশ বাবু, আপনি অল ইন্ডিয়া গাড়ি চালান, আপনি কি ধরনের গাড়ি চালান? আপনি 25 বছর নমস্কার, চালাচ্ছেন। অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ জিন্দাবাদ। আমি সদর জেলার একজন ট্রাক চালক। আমি 10 চাকা কন্টেনার চালাই, গুয়াহাটি আগরতলা। তাই আমরা আজকে আমাদের মেইন সমস্যাটা হচ্ছে যে আমাদের মাল নিতে গেলে ত্রিপুরাতে 10টা নাকা পয়েন্ট আছে, সেখানে পুলিশের হেনস্থানি হতে হয়। যেমন নানা জায়গাতে চেকিং। চুরাইবাড়িতে আমাদের একটা স্ক্যানার মেশিনের প্রয়োজন, সেখানে গাড়ি চেক করতে গেলে 5 দিন 6 দিনও লাইনে দাঁড়ায় থাকতে লাগে। তারপরে এখানে না আছে ল্যাট্রিন, না আছে বাথরুম, খাওয়ার জল নেই। তারপরে তেল চুরি হয়ে যায়, তেল চুরি হয়ে গেলে পুলিশের কাছে গেলে পুলিশে আমরা কি তাহলে আমরা ড্রাইভার সারা দিন গাড়ি চলায় সেরা একটা চুরাইবাড়ি যে ত্রিপুরার মেইন বর্ডার, ত্রিপুরাতে বাইরের থেকে যে বর্ডারটা আমাদের ত্রিপুরায় ঢুকে, সেখানে আমরা গুয়াহাটি যেতে হলে ত্রিপুরাতে চেকিং হয়। তাহলে এখানে দেখা যায় 4 দিন 5 দিন 6 দিনও লাইনে থাকতে হয়। তারপরে সারাদিন গাড়ি চলায় আসে, এই গাড়িও আমরা ডিউটি দিতে লাগে। যদি আমরা সারাদিন পরিশ্রম করে একটু ঘুমে যাই, গাড়ির ট্যাঙ্কি তেল খুলে লয়ে জায়গা চুরে, এখানে যদি পুলিশের কাছে কমপ্লেন করতে যাই, তোমরা পাহারা দাও। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিরদূরে অনুরোধ করি যে আমাদের ত্রিপুরা বর্ডারে একটা স্ক্যানার মেশিন বসানোর জন্য। কারণ কি আজকে একটা গাড়ি চেক করতে গিয়ে সেটা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। তারপরে এখানে গিয়ে অনেক ধরনের পরেশানি আমরা পেতে লাগে। আমরা এক এক করে আসি। আপনি প্রথমে বললেন যে 10টা নাকা পয়েন্ট আছে এবং সেখানে আপনাদের হেনস্থা হতে হয়। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমরা সাধারণ চোখে যেটা দেখি এবং সংবাদ মাধ্যমে যেটা আমরা প্রায় সময় আমাদের খবরে আসে, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরই আসে, পুলিশ বিভিন্ন নাকা পয়েন্ট থেকে চেকিং করে এবং সেটা পুলিশের কর্তব্য, পুলিশের ডিউটি সেটা, এবং তা করার ফলেই কিন্তু বিভিন্ন ধরনের অবৈধ সামগ্রী মাঝে মধ্যেই ধরা পড়ে। শুধু যে ট্রাক থেকে ধরা পড়ে এমন না, বিভিন্ন যানবাহন থেকে কিন্তু ধরা পড়ছে, কমার্শিয়াল বলুন বা পার্সোনাল ভেহিকেল বলুন। এখন সেটা একটা পয়েন্ট যে বিভিন্ন ভেহিকেল থেকে যখন তার যানবাহন দিয়ে যখন পাচার হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেটাকে আটকে ধরা পড়বে, সেটাই স্বাভাবিক। তার জন্য পুলিশকে চেকিং করতেই হয়। এখন প্রশ্ন হচ্ছে চেকিং এর নামে আপনি যেটা বলছেন যে হেনস্থা করে, কি ধরনের হেনস্থা করে একটু বিস্তারিত জানান। এখানে মনে করেন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বহুত গাড়ি যায়, তখন যেতে যেমন চম্পনগর আছে একটা চেকিং, এই যে বরমুরা, ওইটা সবচেয়ে বেশি আমাদের আমপাশাতে বহুত বড় লাইন হয়ে যায়। আচ্ছা, তার জন্য যদি এত ইয়ে হয়ে থাকে, কারণ কি এটা ঠিক বিভিন্ন নেশা জাতীয় জিনিস গাড়িতে ধরা পড়ে, সেটার জন্য আমরা পুলিশকে হেল্প করি যে পুলিশ চেক করুক, কিন্তু এটার জন্য একটা মেশিন, যেমন বিহারে স্ক্যানার মেশিন আছে, পুলিশকে এভাবে গাড়ি চেক করে কি মাল পাবে? একটা স্ক্যানার মেশিন যদি মনে করে ত্রিপুরা থেকে আগরতলা থেকে যেতে হলে বরমুড়াতে একটা গেট বানা, ওইখানে একটা স্ক্যানার মেশিন বসায় দেখ। আর না হলে ত্রিপুরা বর্ডারে যে চুরাইবাড়ি গেট আছে, সেখানে একটা স্ক্যানার মেশিন। এই যে চুরাইবাড়ি যে বর্ডারটা আছে, এখান থেকে মনে করেন আসাম যে বর্ডার আছে, এটা 500 মিটারের ভিতরে, এইখান থেকে ওইখানে গিয়ে আবার আমরা লাইন ধরতে হয়। কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের অনেক সময় মানে বলতে আমাদের নিজেরও একটু ইয়া লাগে, ত্রিপুরা বর্ডার থেকে গাড়িটা ক্রস হয়ে গিয়ে আসাম বর্ডারও গাড়ি গিয়ে ধরা পড়ে। তার জন্য একটা গাড়ি যখন ধরা পড়ে, আপনি বলছেন মানে ধরা পড়ে কিসের জন্য? কোনো অবৈধ জিনিসের জন্য, ঠিক আছে। তার জন্য আমরা এই চাই একটা ত্রিপুরা সরকারের কাছে আমাদের ড্রাইভারের একটু সুবিধা সাথে একটা স্ক্যানার মেশিন আমাদের চুরাইবাড়ি বর্ডারে বসানোর জন্য। ওকে, দর্শক বন্ধুরা যারা সঙ্গে রয়েছেন, আজ আমাদের সঙ্গে দুজন গাড়ির চালক রয়েছেন, একজন গ্যাস বটলিং প্ল্যান্টের গাড়ি চালান এবং একজন অল ইন্ডিয়া গাড়ি চালান। এবং ত্রিপুরা থেকে উনি অবশ্য ত্রিপুরার নাগরিক এবং চালান, কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্তে উনি গাড়ি নিয়ে যান এবং যেখানে সামগ্রী নিয়ে যেতে হয়, পণ্য সামগ্রী নিয়ে উনি যান। এবং ওনাদের যে অভিযোগ, বটল প্ল্যান্টের অভিযোগ একরকম, কিন্তু অল ইন্ডিয়া গাড়ি যিনি চালান উনি যে অভিযোগগুলো করছেন গুরুতর অভিযোগ, যে বিভিন্ন নাকা পয়েন্টে হেনস্থার পাশাপাশি ত্রিপুরা চোরাইবাড়িতে আরো কিছু সমস্যার কথা উনি বলেছেন, বিস্তারিত জানবো না কাছে। কিন্তু ত্রিপুরার চোরাইবাড়ি পয়েন্ট থেকে পেরিয়ে গিয়ে 500 মিটার গিয়ে আসাম বর্ডারে গিয়ে আবার ধরা পড়ছে। তার মানে কোথায় কি সমস্যা হচ্ছে? স্ক্যানার মেশিন কি ইমিডিয়েট প্রয়োজন? চলুন এ বিষয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করতে পারবো। চোরাইবাড়িতে আপনি বলছিলেন 5-6 দিন আপনাদের থাকতে হয়, সেটা কেন হয়? 5-6 দিন কেন প্রয়োজন হয়? এই তো গাড়ি চেকিং করতে গিয়ে, একটা গাড়ি চেকিং করতে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তার সাথে অনেকগুলো গাড়ি যখন জমে, তারা স্যার একটু তাড়াতাড়ি করেন, এই করছি মানে সারাটা রাত, মানে এই যে আমরা ড্রাইভার
দেশের যে ঘুমের থেকে উঠলে যত জিনিস প্রয়োজন, মানে হাট মরণ থেকে জীবন্ত ড্রাইভারের প্রয়োজন, কিন্তু আজকে আমরা ড্রাইভার সবকিছু দেশের জন্য আন না, আমরা নিজেরাই শীতের সময় মানুষের আম জনতায় লেপ কম্বল গাদ দিয়ে ঘুমিয়ে থাকি, আর আমরা ড্রাইভার দেশের সেবা করতে গিয়ে আজকে আমরা ড্রাইভাররা শীতের ভিতরে স্টিয়ারিং এর ভিতরে বসে থাকতে হয় এই চোরাইবাড়ি চেকিং এর জন্য। এই যে 4 লাইন আছে চোরাইবাড়ি, এখন এমনও দিন যায় 4 লাইনে ফুল গাড়ি জাম হয়ে যায়। তারপরে না আছে লেট্রিন, না আছে খাওয়ার জল। আচ্ছা, সবচেয়ে বড় হয়েছে এখানে না আছে লেট্রিন, না আছে খাওয়ার জল। ঠিক, চুরাইবাড়ি পয়েন্ট, এটা একটা Point বিশাল বড় পয়েন্ট। কিন্তু বিভিন্ন ট্রাক ড্রাইভাররা বা বিভিন্ন যানবাহন চালকরা কিন্তু চুরাইবাড়িতে যেহেতু চেকিং হয় সেখানে অনেকদিন ধরে থাকতে হয়, এবং এখানে এই অভিযোগ কিন্তু আমরা বারবার শুনেছি। আজ আমাদের টক শোতে বসে কিন্তু ওনারা একদম সরাসরি বলছেন যে চুরাইবাড়িতে কোনো ধরনের শৌচালয়ের ব্যবস্থা ভালো নেই, সেখানে ভালো বাথরুম নেই, এবং ইভেন কি পানীয় জলের ব্যবস্থা নেই। এরপর আপনারা এই ধরনের অভিযোগগুলো কাউকে জানিয়েছেন আগে, মানে সংবাদ মাধ্যমে একদম আসার আগে, অভিযোগ করার আগে? আমরা এভাবে নিজেরা ড্রাইভার সব মিলে আমরা নিজেরা ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়েছি। তারপরে প্লাস আমরা যে অল ড্রাইভার অল প্রশাসন যে ইয়াটা আমরা না, আপনারা এই সামাজিক মাধ্যমে ছাড়ার আগে আপনারা কাউকে জানিয়েছেন কিনা যে আপনাদের এই সমস্যা হচ্ছে? আমরা কার কাছে যাবো? আমরা সাধারণ চালক, আমরা অনলাইনে মোবাইলে সবাই মিলে ভিডিও বানিয়ে আমরা প্রবলেম গুলো আমরা ছেড়েছি, এটাই আমরা তারপরে আমরা আপনার কাছে আজকে। ওকে, আমি হরিলাল বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? আমি আগে ছিলাম লং জার্নি এর ড্রাইভার। আমাদের যে সমস্যাটা আমার সাথী ভাই বলছে, আজকে দেখেন কলকাতা থেকে যদি গাড়িটা নিয়ে ইম্ফলে যাই, আমার বিগত আমাদের এখানে সমস্যা আসলো, ত্রিপুরাতে সমস্যা আসলো, এটা উগ্রপন্থী সমস্যা। আমাদের সঙ্গের সাথী বহুত শহীদ হয়েছে, অনেক, কেউ মার খুলের ছেলে হারাইছে, কেউ স্বামী হারাইছে, কেউ ভাই হারাইছে। এইসব ঘটনা আমার চোখের সামনে হয়েছে। আমি তখন গাড়ি চালাইতাম, আমি সুপার চালাইছি, ট্রাক চালাইছি, অ্যাম্বুলেন্স চালাইছি, এখন গ্যাস বোটলিং এ গাড়ি চালাইতেছি। বিগত সময় যে আমার ড্রাইভার ভাইরা শহীদ হয়েছে, তারার পাশে কেউ দাঁড়াইছে না আজকা পর্যন্ত। এখন পর্যন্ত কোনো আমার যে ড্রাইভার ভাইরা আজকা এইসব দেখে আমি লং জার্নি এর গাড়ি ছাড়ছি। প্লাস এখন বর্তমানে আমাদের হেল্পার পাওয়া যায় না, সিঙ্গেল ড্রাইভারে গাড়ি চালাইতে লাগে। আচ্ছা, ড্রাইভারের কষ্টটা একমাত্র ড্রাইভারের ছাড়া কেউ কইতে পারতো না। ড্রাইভার এখন কতটুকু কষ্টে গাড়ি নিয়ে আয়ে, সিঙ্গেল একটা 12 চাকা, 14 চাকা, 18 চাকা। আগে তো না, আপনি একটা মাঝখানে বলেন হেল্পার পাওয়া যায় না, মানে এখন এত এই বড় বড় লরিগুলো কি তাহলে হেল্পার ছাড়া চলছে? হেল্পার ছাড়া চলছে, কোনো সাপোর্টের প্রয়োজন হয় না? না না, সাপোর্টের প্রয়োজন হয়, হেল্পার পাওয়া যাচ্ছে না, তারা সেই মুনাফাটা পাচ্ছে না। না, আচ্ছা, ওকে, রাকেশ বাবু কিছু বলছেন? যে আমাদের যে সাথী ভাই হরিশার বললেন যে আমরা লং জার্নি এ যে হেল্পারের কথাটা আসলো, দেখেন আজকে যে কোনো একটা হোটেলে খেতে গেলে একজন লোকের কমসে কম 150 টাকা বিল লাগে। আজকে মালিক পক্ষের থেকে আমাদেরকে যদি একটা হেল্পার রাখি, 150 টাকা দেয় তার সারাদিনের খাওয়ার জন্য, 2000 টাকা দেয় বেতন। তারপরে যে মোটর ডিপার্টমেন্টটা এখন মানুষের কাছে ঘৃণা হয়ে গেছে, এই কাজটাকে কেউ পছন্দ করে। কারণ কি, আমরা আজকে দেশ চলাইতে গিয়ে আমরা মানুষের আম পাবলিকের কাছে আমরা গালি খাচ্ছি। আজকে মোটরের গাড়ি একটা জিনিস, নিত্য প্রয়োজন জিনিস আমরা নিয়ে আসছি, সেই জায়গার ভিতরে যদি আমজনতাই আমাদেরকে গালি দেয়, তাহলে এই জিনিসটাতে কে আসবে? আমজনতার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? মানে আমজনতা কেন আপনাদের গালাগাল করবে? এই তো যেমন রাস্তা দিয়ে যেতে গেলে একটু ধুলো পড়ে বা একটু জল পড়ে, তখন ওই গালি দেয়। তো ড্রাইভার তো ইচ্ছা করে ইয়া করে না, বা সেটা সেই সমস্যাটা। হ্যাঁ, যেমন একটা অ্যাক্সিডেন্ট হলে কয় গাড়ি মাল খাই অ্যাক্সিডেন্ট, ড্রাইভারের চোখ লাগ। আরে একটা ড্রাইভার, কালকে আপনি বলে বিশ্বাস যাবে না, আমি গত পরশুদিন রাত 11টার সময় গুয়াহাটি থেকে গাড়ি ছাড়ছি, আর আজ 12:30টায় আগরতলা এসেছি। তাহলে আমার ড্রাইভারের কয় ঘন্টা আমি ঘুমিয়েছি এবার আপনি নিজে হিসাব করে দেখুন। তারপরে দেশের আমজনতা আমাদের ড্রাইভারকে এত ইয়া করতে, তার জন্যই আজকে হেল্পার আসতে গাড়ির ভিতরে ইয়া করে, ব্যথা করে। ওকে, তাহলে এখন যে সমস্যাগুলো বলছেন এগুলো সামাজিক সমস্যা, কারণ একজন চালককে
মানুষ কতটা সম্মানের চোখে দেখে বা এই যে পেশাটাকে মানুষ কতটা সম্মানের চোখে দেখে সেটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটা গন্ডগোল তো রয়েছে, কারণ মানুষ এই এই পেশাটা কতটা গুরুত্ব সেটাকে হয়তো অনেকেই বুঝে উঠতে পারে না। আর সমস্যার কথা বলছিলেন আপনি 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 10টা নাকা পয়েন্টের কথা বলছিলেন, পুলিশ আপনাদের চেকিং এর নামে হেনস্থা করে আপনারা বলছেন, এবং চেকিং করাটা তো হেনস্থা নয় রাকেশ বাবু। এখন চেকিং পুলিশের ডিউটি। আপনি যেমন আপনার কাজ করছেন, আপনি যেমন গুয়াহাটি থেকে গাড়ি নিয়ে আপনি যখন রওনা দিয়েছেন, এখন চুরাইবাড়িতে আপনি সেখানে দাঁড়াতে হচ্ছে, অনেক গাড়ির ভিড়, চেকিং করতে গিয়ে আপনার যে সময় লাগছে সেটা অবশ্যই একটা পয়েন্ট, ঠিক আছে, সময় বেশি লাগছে, স্ক্যানার হলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু পুলিশ ডিউটি করছে, চেকিং করছে। এখন সেখানে আপনার, আপনি বললেন যে আপনার পেট্রোল চুরি, ডিজেল চুরি হয়ে যাচ্ছে, আপনার তেল চুরি হয়ে যাচ্ছে, সেটা আপনি ঘুমিয়ে পড়লেন, তাহলে কি সেখানে পুলিশ তো রয়েছে, সিকিউরিটি তো রয়েছে, তাহলে কি করে চুরি হচ্ছে? এখানে স্যার অ্যাকচুয়ালি করতে গেলে আমরা পুলিশের আমরা দেখি না, আমরা ড্রাইভাররাই নিজেরা থাকতে লাগে। এখানে যদি পুলিশরা যায় আছে তো, কিন্তু অথচ নাই। তাহলে পুলিশ থাকলে কিভাবে একটা গাড়ির ট্যাঙ্কির ভিতরে 20 থেকে 30,000 টাকা ন্যূনতম, একটা গাড়ির ট্যাঙ্কির 30,000 টাকা তেল ঢুকে, তাহলে এটা আমাদের মালিক আমাদেরকে লাইন খরচা হিসাবে দিয়ে দেয়, তেলটা ঢুকাই দেয়। যে সময় ওই তেলটা চুরি হয়ে যায় তখন কিন্তু ওই সেই ভর্তুকিটা একটা ড্রাইভারকে দিতে হয়। তখন দিতে চুরি হওয়ার পরে যখন যায় সে কোয়া হয় থানা দিতে, স্যার আমরা তো তেল চুরি হয়েছে, তেল চুরি হয়েছে, তোমরা অভিযোগ জানাও। অভিযোগ জানাইলে তো কষ্ট আপনারা ডিউটি দেন, আমরা ডিউটি দিব। তাহলে চুরিটা হয়ে আসলে তো তখন স্যার যদি আগের থেকে যদি সেই সেফটিটা থাকবে যে এখানে আজকে 200-250 গাড়ির লাইন আছে, তাহলে এখানে প্রয়োজন পুলিশের, ওইখানে থাকে না পুলিশ। তাহলে ড্রাইভারের সঙ্গে তেলের ব্যাপারটা প্রচলিত, যে ড্রাইভার তেল সরিয়ে নেয়, এটা এই ধরনের একটা ন্যারেটিভ বা এই ধরনের একটা কথা সবসময় সমাজে প্রচলিত রয়েছে, মানে তেলটা সরিয়ে নিয়ে ড্রাইভার সেখান থেকে পুষিয়ে নেয়। তাহলে এটাই কি একমাত্র কারণ যে কেউ সেটাকে গুরুত্ব দেয় না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? স্যার ওইটা হয়েছে গিয়া, মনে করেন আমরা যখন লাইনে থাকি ওই সময় কেউ একটা ড্রাইভার যদি তেল চুরি করে, সে কি একদম পুরো ট্যাঙ্কি, এই যে লাইনের ভিতরে অনেকগুলো গাড়ি থাকে, মোটরের পাইপ খুলে দিবে, খুললে সেটা লয়ে জায়গা, হ্যাঁ, এরপরে তলের নিচে জ্যাক বসে গাড়ি দিয়ে আসে মোটর লাগাই তেল চুরি করে লেদা। তো একটা ড্রাইভার কি চুরির জন্য সেই গাড়িটা চালাচ্ছে? তার কি একই দিনের কাজ ওইটা? ওকে, আসবো আপনার কাছে আরেকবার। হরিবাবু, আপনি বলছিলেন আরো কি সমস্যা আছে, আপনি বলছিলেন আপনাদের ড্রেসের কথা আপনি বললেন, এবং সেখানে একজন ডাক্তার, আপনাদের বটলিং প্ল্যান্টে কোনো ডাক্তার বা কোনো ইমার্জেন্সিতে ডাক্তার পান না, এবং এই বটলিং এর গাড়ি দিয়েই আপনাদের হাসপাতালে আনতে হয় যদি কোনো ইমার্জেন্সি হয়, কোনো ধরনের অ্যাম্বুলেন্স নেই আপনি বললেন। এছাড়া আর কি ধরনের সমস্যা আছে? বেতনের সমস্যা আপনি বললেন, আর সমস্যার স্যার শেষ নাই। সমস্যার কথা বললে অনেক ব্যাপার আছে। এখন আমি আপনার সঙ্গে টপ শো করতেছি, কালকে আমারে তারা কবে আমার মতন ড্রাইভার লাগবো না। যারা দেখতেছে তারা এটা পরিভাব করে নিতেছে আমার এখান থেকে সরাই দিবার লাগে। আচ্ছা, যে এটার মধ্যে প্রতিবাদ করতে যায় তারই এখান থেকে সরাই দিতেছে। তো আমি চিন্তা করলাম, আমি দেখলাম সমাজের লাগে যদি কোনো কিছু করতে লাগে নিজে আগে আইতে লাগবে। আজকে যেভাবে আমাদেরকে শোষণ করতেছে, আমরা ড্রাইভাররা যেভাবে শোষণ করতেছে, যে সিস্টেম আছে আমাদের মোদিজি আওয়ার পর থেকে, যে আমরা সিস্টেমে রাস্তা দেখায়, যেমন টেন্ডার নিলে পরে আমরা পিএফ থাকার কথা, যেমন সিএলজির এটার মধ্যে পিএফ আছে, সেম তো এটাও একটা গ্যাস। আচ্ছা, এটার মধ্যে আমরা কোনো পিএফ নাই, কিছু নেই না, কোনো কিছু নাই। হ্যাঁ, কোনো কিছু নাই, না। আমাদের ফ্যামিলি যে একটা অ্যাক্সিডেন্ট হলে গ্যাস যেমন ফাইটটা গেল, যদি আজকে অ্যাক্সিডেন্টে আমি মারা যাই, আমার ফ্যামিলি কে দেখবো? এটার কোনো নিরাপত্তা নাই। ওকে, এককালীন কোনো সুবিধা পান যারা রিটায়ারমেন্টে যায়? তারা কোনো না, 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 কোনো সুবিধা নাই। মানে কাজ করছেন, কাজের বিনিময়ে টাকা পাচ্ছেন, কাজ শেষ, আর কিছু নেই, কোনো সুযোগ সুবিধা নেই। ছুটি নিলাম তো, আমি ছুটি নিলাম 15 দিন হলে ছুটি নিলাম, এই টাকাটাও কাটতে নেব। আচ্ছা, কোনো অসুস্থ হলে কোনো মেডিকেল লিভ বা এরকম কিছু? মালিক, সব মালিক তো আর খারাপ না, যারা ভালো আছে তারা কিছু হেল্প করে, বাকি অন্যান্য মালিকরা হেল্প করে না। ওকে রাকেশ বাবু, আর এছাড়া এই আপনি আগরতলার বা ত্রিপুরার কথা বললেন, যে 10টা নাকা পয়েন্ট আছে, নাকা পয়েন্টে আপনাদের চেকিং এর নামে হয়রানি আপনারা হন, আপনি বলছেন। এখন চুরাইবাড়ি বুঝলাম, বাকি নাকা পয়েন্টে আপনি কিভাবে হয়রান হন? এই তো আসলে অনেক সময় সিগন্যাল দিল, দাঁড়া বলাইলাম, আমাদের ত্রিপুরার গাড়ি দেখলে অনেক সময় ছাইরা দেয়, বাইরের গাড়ির অনেক সময় ইন্ডিগো, অনেক সময় আমরা চা খরচা দো,
তাহলে আমরা দিন রাত মেহনত করে দেশের ত্রিপুরার গাড়ি ত্রিপুরার জন্য মাল নিয়ে আসছি, সেখানে আজকে আমরা হয়েছি পাবলিক সার্ভিস ড্রাইভার, আমাদের কাছে তারা চাকরি পায়া মানে এটাই আমাদের লজ্জিত, মানে ত্রিপুরা বলছে 4 পয়সা খুঁজে। তখন আমি একদিন একটা পানিসাগর পুলিশ থানার একজন কনস্টেবলকে বললাম, স্যার চলেন চা খাবো, কিন্তু আমি টাকা দেবো না। আপনি চা খাবেন, চলেন আমিও চা খাবো, কারণ কি আমি 2 দিন ধরে ঘুমাইছি না, আমারও ঘুম পাইছে, চলেন আমি চা খাওয়াবো আপনাকে, কিন্তু টাকা যা 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 লাগবো না। তাহলে চা খাওয়ার লাগে যদি এইভাবে চা, তাহলে এটা আরেকটা হয়েছে গিয়া ঘটনা। আমরা ওখানে ত্রিপুরার বাইরের যে ঘটনাটা কই, যেমন আমরা মেঘালয়তে সারা রাস্তায় আমাদেরকে পুলিশকে পয়সা দিতে হয়। এরপর দিয়ে হয়েছে গিয়া এখন একটা নতুন করে হয়েছে মেঘালয়ের যে দিঘার খালে, ওইখানে চেকিং কি মানে রাস্তার জন্য, রাস্তা কি মানে রাস্তায় পুরা গাড়ি, ওইখানে না আছে খাওয়ার জল, না আছে স্নানের জায়গায়, না আছে লেট্রিন। তাহলে একটা মানুষে মনে করেন সকাল থেকে বিকাল পর্যন্ত লেট্রিনটা কোনো সময় আটকে রাখতে পারবো। কিন্তু আজকে দেখেছে আমরা এটাই গভর্নমেন্টের কাছে দাবি, আমাদের লং জার্নি ড্রাইভারের লাগা আমরা 29টা দাবি আছিল, যে আমাদের কিছু যে পার্কিং পয়েন্ট 100 কিলোমিটার পর পরে একটা পার্কিং পয়েন্টের জন্য, যেমন আমরা এই যে এখন বর্তমানে ব্লকে থাকি, লেট্রিন করতে গেলে একটা জঙ্গলে যেতে হয়, যেতে গেলে অনেক পাবলিকে দেখলে গালি দেয়। তাহলে আজকে আমরা দেশের লেগে সবকিছু করতাম, যে আজকে আমরা ড্রাইভারের সুরক্ষা নেই, ড্রাইভারের কোনো হেল্প নাই। আজকে আমাদের এই যে পার্কিং লং জার্নিতে আপনারা যখন যান, আপনারা গাড়ি পার্ক যখন করেন, ধরুন আপনি একটা জায়গায় আপনি খাবেন, এখন দাঁড়াচ্ছেন, হোটেলের আশপাশে জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, করলেন সেখানে, বা আপনি তেল নেবেন, ডিজেল নেবেন, পেট্রোল নেবেন, সেখানে আপনি দাঁড় করালেন, সেটা একরকম ব্যাপার। এছাড়া কোনো জায়গায় যদি আপনার পার্কিং এর প্রয়োজন হয়, ইমার্জেন্সিতে পার্কিং, আপনার শরীর খারাপ লাগতে পারে, ড্রাইভার কোনো কারণে অসুস্থ বোধ করতে পারে, তখন এই পার্কিংটা আপনারা কিভাবে করেন? তো এই জন্য কোনো সমস্যা মানে রাস্তাতে তো এমনি তো কোনো পার্কিং নেই, মনে করেন আমার হঠাৎ করে ইমার্জেন্সি শরীর খারাপ হয়েছে, যে রাস্তার পাশে দাঁড়ায় থাকতে লাগে। এবার অনেক সময় দেখা যায় এখানে একটা হোটেল আছে, তাহলে ভাই গাড়িটা সরাও এখান থেকে, আচ্ছা তো গাড়িটা সরাই দো, আরে দাদা আমি যাবো 10 মিনিট, 10 মিনিট না অক্ষণে সরাই দো। তাহলে এই জিনিসটি তো আমরা খুবই, তার জন্য আমরা গভর্নমেন্টের কাছে আমরা লং জার্নি ড্রাইভারদের জন্য পার্কিং কিছু দেওয়ার জন্য আরো। ওকে, আমি আসবো একে একে, আপনাদের কি কি দাবি আমরা শুনবো। এতক্ষণ আপনাদের সমস্যার কথা শুনছিলাম, আশা করি আরো সমস্যা আছে স্যার। আরো সমস্যা আছে, বলুন তাহলে কি সমস্যা। যেমন মেঘালয় দিয়ে আসতে গেলে রাস্তা বন্ধ হয়ে থাকে 10 দিন, 12 দিন, 15 দিন, তখন আমরা ড্রাইভারকে কেউ খোঁজ খবর করে না। আচ্ছা, না পাওয়া যায় খাওয়ার জন্য, না কোনো পাওয়া যায় কোনো কিছু, তারপরে আবার সেই জায়গায় জায়গায় হেনস্থানি চেকিং এর, তারপরে দেখলো একটা চোখ লাল বা কোনো কিছু, তো ড্রাইভারটা মাল খাইছে, কিন্তু সেই ড্রাইভারটা আজকে তাজা তাজা আপেল ফল মূল পাইতেছে কার লেগে? ড্রাইভারের লেগে। আজকে দিন রাত 24 ঘন্টা যদি গাড়িটা না চলে, মার্কেটে গেলে একটা ভালো বাবু যদি মার্কেটে যায়, তাজা একটা ফল চা, তাজা ফলটা কিভাবে আসে? একটা ড্রাইভারে দিন রাত্র গাড়ি চালায় আসে, তারপরে এর জন্য কোনো কিছু হয়, মাল খাইছে, আরে হেড দে 3 দিন 4 দিন দে হেড চোখে ঘুম, সেটার কথা কেউ কয় না। দেখছি পশ্চিমবঙ্গে কিছু পুলিশ বাবুরা কাজ করে, ড্রাইভারদেরকে দেখলে জল খাওয়া বা চা খাওয়া, কিন্তু আমাদের দেশে চা খাওয়া থাক দূরের কথা, উল্টা আমাদের কাছ থেকে 4 পয়সা নিয়ে 4 পয়সা দিয়ে দাও। অবশ্যই সেটা চা খাওয়ানোর পেছনে একটা অন্যরকম উদ্দেশ্য কাজ করে। চা খাওয়ানো মানে তার যেন ঘুম না পায়, সে যেন সতেজ বোধ করে, তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে চা খাইয়ে দিলে সে হয়তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট না করতে পারে, তার ঘুমের মধ্যে যেন গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়, তার জন্য এই ধরনের কাজ করানো হয়। সেটা আমাদের রাজ্যে কতটা হয় সেটা আমরা জানি না, আপনাদের মুখেই শুনছি, আপনারা বলছেন, এবং সেটা অবশ্যই আমরা দেখব, এবং সেটা আমরা আরো বিস্তারিত সেটা জানার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের অনেকগুলো সমস্যার কথা বলছেন, আপনারা অসংগঠিত রয়েছেন। এখন মোটর শ্রমিকদের জন্য কি ধরনের প্রকল্প কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের প্রকল্প কিছু আছে কিনা আপনারা জানেন কিনা? আমরা তো ড্রাইভার, আমরা ড্রাইভারকে কেউ কোনো হেল্প করে না। একটা অ্যাক্সিডেন্ট হলে আজকে দেশের রাষ্ট্রীয় ফৌজ হয়েছে গিয়া, দেশের ভারত মাকে রক্ষা করে একটা ফৌজ, আর আমরা দেশের রাষ্ট্রীয় ফৌজ হয়েছে একটা ড্রাইভার। দেশের যত পণ্য জিনিস লাগে একটা ড্রাইভার করে। দেখা গেল আজকে একটা দেশের ভিতরে যদি কোনো যুদ্ধ হয়, একটা ফৌজ যদি গুলি খায়, তার জন্য সব সুযোগ সুবিধা আছে। আর আজকে একটা ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট হয়,
তাকে হসপিটালে নেওয়া যাওয়ার জন্য একটা গাড়ি পাওয়া যায় না, না একটা ওষুধ পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না, ড্রাইভারের কোনো সম্মানই দেওয়া না, না চিকিৎসার সুযোগ আছে, না কোনো কিছুর আছে, কোনো কিছুই নেই আমাদের ড্রাইভারদের। তার জন্য আমরা ড্রাইভারি করে দেশের জন্য করে ড্রাইভার আছে। আজকে আমরা ড্রাইভারের সম্মানের জন্য আমরা আজকে ভ্যালেন্টাইন ডে, রোজ ডে সবকিছুই পালন হয়, কিন্তু আমরা অল ড্রাইভার অল প্রফেশনে 1 সেপ্টেম্বর যে দিবসটা, সেটা আমরা গেছে 1 সেপ্টেম্বরে পালন করতাম, ছিলাম আমতলী ময়দানে। তখন আজকে আমরা রাজনৈতিক দল সবাই করে, কিন্তু আমরা রাজনৈতিক না, এটা আমরা ড্রাইভাররা নিজেরা আনন্দ উল্লাস হয়ে ওই দিনটাকে 1 সেপ্টেম্বর দিনটাকে পালন করার জন্য আমরা বড় করে একটা আয়োজন করেছিলাম। কিন্তু আমাদেরকে যে আজকে আমরা বলতে গেলে এটা আমার বলা ঠিক না, আমিও একটা রাজনৈতিক, ওরা আমাদেরকে বাধা দিয়েছে যে তোমরা এটা একটা রাজনৈতিক দল, কিন্তু সে জানলো না যে তার জন্মদিনটা তার মা বাবা একটা কেক কাটে, সেই দিনটা আমরা ড্রাইভার যারা মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে শহীদ হয়ে যায়, তাদের দিনটাকে আমরা স্মরণ করে ওই দিনটাকে পালন করার জন্য আমরা এই প্রোগ্রামটা করছিলাম, কিন্তু আমরা দিছে না। 1 সেপ্টেম্বর ড্রাইভার দিবসে পালন করা আপনাদের জন্য কোনো প্রকল্প চালু আছে কিনা, আপনারা সেটা জানেন কিনা হরিবাবু? মানে পরিবহন শ্রমিকদের জন্য বা পরিবহন শ্রমিকদের কল্যাণের জন্য কোনো ধরনের প্রকল্প অন্য স্টেটে আছে, আমাদের স্টেটে এখনো হয় নাই। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা ফান্ড আছে, এই ফান্ডটা আমাদের ত্রিপুরাতে এখনো হয় নাই। আচ্ছা, আপনারা সরকারি বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, আপনি তো পেশাগতভাবে আপনি একজন চালক বা ড্রাইভার, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন কি? সরকারি আমরা থাকি সবসময় রাস্তায়, আমরা সকাল ভোরবেলা বাইরে, রাত্রে 10টা 11টা বাজে। আমার যদি ছেলে সন্তানরা বাপ করে পরিচয় পায় না, এরকমও আছে ড্রাইভাররা লাগতো এরকম। ওকে, এখন কথা হচ্ছে যে আসামে মোটর পরিবহন শ্রমিক কল্যাণ প্রকল্প বলে চালু আছে একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো অক্ষমতা সুবিধা প্রদান, কর্মসংস্থানের সময় দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং গুরুতর রোগের চিকিৎসার জন্য স্বাস্থ্য প্রকল্পের সাথে যুক্ত করা হয়। সেটি আসামে রয়েছে। আমাদের রাজ্যেও কিন্তু মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প রয়েছে এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা রয়েছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা রয়েছে। এগুলোর আয়তায় আপনারা আছেন কি? আমরা তো এখন পর্যন্ত আমরা এইগুলো আমরা পাইছি না এখন পর্যন্ত। ওকে, এখন আমরা আপনাদের কাছে আপনাদের দাবি তো শুনলাম, আপনাদের সমস্যাগুলো শুনলাম, আপনাদের দাবিগুলো, আপনাদের সমস্যার মধ্যেই লুকিয়ে আছে আপনাদের দাবিগুলো, কিন্তু তারপরও আপনি বলছিলেন 29 দফা দাবি। রাকেশ বাবু, আপনি বলছিলেন 29 দফা দাবি নিয়ে আপনারা কি করছেন? মানে আপনারা কি কোনো আন্দোলনে নামছেন যে আপনি 29 দফা দাবির কথা বলছেন, নাকি আপনারা এই মুহূর্তে কারোর কাছে অনুরোধ করছেন আপনাদের দাবিগুলো মানার জন্য? আমরা মাননীয় পরিবহন দপ্তর স্যারের কাছে আমরা একটা লেটার দিয়েছি। আমাদের আমরা বলতে কারা, মানে আপনারা? আমরা ড্রাইভার অল প্রফেশন থেকে, যে আমাদের আরো একটা মানে মোটরস ইউনিয়ন আছে, যে বিএমএস বলে, তো তারা আমাদের ড্রাইভারদেরকে ঠিকভাবে কোনো দেখছে না। তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা ইন্ডিয়ার ভিতরে 22 করোড় ড্রাইভার আছি, যদি আমরা 22 করোড় ড্রাইভার একত্রিত হয়ে থাকি, একটা সংসার ভাই ভাই হয়ে থাকি, তাহলে তারপরে ক্ষুধা লাগলে তো বাচ্চা মার কাছে কাঁদতে পারে, কাটলে মা আমাকে খাওয়ান দিব। তো ওই জিনিসটাই আমরা সরকারের কাছে কিছু লেটার দিছি আমরা অল ড্রাইভার অল প্রফেশন থেকে, যে আমরা দাবি, যেমন একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট অন দা স্পট যদি মারা যায়, তার ফ্যামিলিটা কে চলাবে, কে করবে, 10 লক্ষ টাকা আমরা দাবি ছিল। আর যদি পঙ্গু হয়ে যায় 5 লক্ষ টাকা ছিল, তার পিছিয়ে একটা ভাতা। আচ্ছা, আর হয়েছে কি, আর লাইসেন্স যখন একটা সরকারি সার্ভিস ড্রাইভার যখন রিটায়ার্ড হয়, তাকে মাসে মাসে পেনশন করা হয়। তাহলে আমরা লাইসেন্সটা করতে গিয়ে তো আমরা ডকুমেন্টস দিয়েছি সরকারকে, প্লাস আমরা লাইসেন্স থেকে ট্যাক্স নিচ্ছে, বছরে বছরে আমরা যে রেনুটা করছি সেটার থেকে ট্যাক্স নিচ্ছে। তার নেওয়ার পরও আজকে আমার দেখা গেল একটা ড্রাইভারের লাইসেন্স 60 বছর পর্যন্ত রেনু হয়, তারপরে রেনু হয় না। তাহলে তো আমরা গভর্নমেন্টের কাছে ওই দাবিটা রেখেছি যে আমাদের রিটায়ারমেন্ট যে সময় আমাদের লাইসেন্সটা রেনু শেষ হয়ে যায়, তাকে ওই ড্রাইভারটাকে একটা পেনশন প্রতি মাসে 15,000 টাকা পেনশন দাবি আছে। আর মানে সরকারের কাছে আপনি দাবি করছেন পেনশন? হ্যাঁ, পেনশন। আর হয়েছে গিয়া, যেমন আমরা আমাদের 6 সন্তানকে ভালো একটা স্কুলে পড়াশোনা করাতে গেলে একটু
টাকা পয়সা তো আমাদের সেই রকম নেই যাতে আমরা ভালো একটা স্কুলে আমাদের পড়াশোনা করাইতে পারি পোলাপান রে। সেই জায়গায় যাইলে পয়সা লাগে, সেই জায়গার ভিতরে যেমন গভর্নমেন্ট আমরা সেই সুযোগ সুবিধাটা করে দেয়। এই যে গুলা দাবি যে একটা ড্রাইভার আজগা সের মায়া বিয়া দিতে গেলে অনেক প্রবলেমে পড়ে যায়, সেই কিছু আমরা দাবি আসিল। আরো আমরা ত্রিপুরাতে যে রাস্তাঘাটে অনেক সময় অনেক লোকেরাই অনেক কথা বলে, যেমন যে জিরানিয়ার যে স্টেশনটা আছে, জিরানিয়া স্টেশন আমরা যে সময় হয়েছে তখন কিন্তু আমরা ড্রাইভাররা খুবই খুশি হয়েছিলাম যে টানেলটা হয়েছে, আরে আমরা দেশে আর বাইরে যাওয়া লাগতো না, আজকে আমরা নিজের দেশে ট্রিপ দিতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা ড্রাইভার প্লাস কিছু মালিক এটার থেকে বিরত হয়ে গেছে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব স্যারজি আসিল তখন আমরা ত্রিপুরা ড্রাইভার কিন্তু বাইরে বেশি যেতে লাগবে না, কন্টিনিউ একটা সিরিয়ালে টিপ পেয়ে গেছে। ওকে, এখন সেই টিপটা আমরা পাই না, মানে জিরানিয়া থেকে আপনারা রেগুলার আপনারা পাচ্ছেন না? আমরা না, মানে সবাই কিছু অংশ লোকে কন্টিনিউ টিপ দিয়ে যাইতেছে, আর বেশিরভাগ লোকই টিপ পাচ্ছে না। অনেক কিছুদিন আগে আপনারা পত্রপত্রিকা দেখছেন একটা মালিক ড্রাইভার ট্রিপের অভাবে একটা গাড়ির বছরের পর কাগজ করতে গেলে কত টাকা লাগে, সেই টিপ না দিতে পারে তার আত্মহত্যা করেছে। আমরা জানি সেই ঘটনা। সেই ঘটনাটাই আমি পরিবহন দপ্তর সুরেন্দ্র স্যারের কমু যে জিরানিয়াটা যাতে সুন্দরভাবে পরিচালনা করে, যে আজকে আমাদের দেশে খাওয়ানো আসার পর আমরা খাইতে পারতাছি না, এখানে কয়েকজন মালিকরা শুধু জিরানিয়ার মালিকরা খাইতে পারতেছে বা কিছু লোক, কিন্তু আজকে যদি 1200 গাড়ি আছে, 1200 গাড়ি যদি ডেইলি 40-42 ডাব্বা থাকে, মোটামুটি 130টার মতো গাড়ি লাগে, তাহলে 2 ডাব্বায় 260টা গাড়ি লাগে। তো সেইভাবে যদি সিরিয়াল বাই হয় তাহলে কন্টিনিউ একটা গাড়ির মাসে 5টা-6টা ট্রিপ পাবে, সেখানে পাবে। তো সেইটাই মানে আমি একটা ড্রাইভার হয়ে বলছি, এই কথাতে অনেকেই আমার উপরে ক্ষুব্ধ হয়ে যাবে যে ড্রাইভারটা সেই কথাটি কেন বলছে, কিন্তু কেন বলবো না, আমাদের পেটে একজন ড্রাইভার ডেইলি মাছ মাংস খাচ্ছে আর 10টা ড্রাইভার খাওয়া পাচ্ছে না। তাহলে আপনাদের মধ্যে কিছু অংশ তাহলে ভালো আছে? হ্যাঁ, কিছু অংশ ভালো আছে আর কিছু অংশ ভালো নাই। ওকে, এইটার লাগবে আমরা চাই আর কি। হরিলাল বাবু, আপনি কিছু অ্যাড করবেন এখানে আপনাদের দাবির মধ্যে যা রয়েছে, এবং বটলিং প্ল্যান্টের বিশেষ করে দাবির মধ্যে, এবং আপনি বলছেন আপনি অল ইন্ডিয়া গাড়িও চালিয়েছেন, সেই ক্ষেত্রে বোরলিং গ্যাস বোরলিং স্যার, গ্যাস বোরলিং আর অল ইন্ডিয়া ড্রাইভার একই, ড্রাইভার তো সবাই, সে গ্যাসের গাড়ি চালাক আর লাইন গাড়ি চালাক ড্রাইভার। আমি তো হ্যাঁ ছোট গাড়ি চালাক বড় গাড়ি চালাক সবাই ড্রাইভার, আমি তো সবাই যে লাইসেন্স হোল্ডার আছে সেটা সবাই ড্রাইভার। আজকে আমরা ড্রাইভাররা যেভাবে যে কষ্ট, যে রাস্তাঘাটে যে কষ্ট পাইতেছে, কোন গ্যাসের গাড়ি কোন লাইন গাড়ি কোন। আজকে আমি আগে কথাটা কইতে আসলাম আগরতলা থেকে কলকাতা ইম্পলের কথাটা, ইম্পলে কোন সমস্যাটা আছে আমার আগে যেরকম ত্রিপুরাতে সমস্যা আসলো, আজকে আমাদের যে ড্রাইভার গুলো যাইতেছে ইম্পলে বহুত কষ্ট করে যাইতেছে, বহুত কষ্ট করে যাইতেছে। আজকে ইম্পলের কথা আগে আমাদের এখানে এরকম ছিল, আমাদের যে ড্রাইভার গুলা যে মারা গেছে বিগত দিনের, আজকে তারার ব্যাপারে কোনো কিছু আজকে পর্যন্ত কেউ রাও করছে না কেউ। আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন, ত্রিপুরার যে সমস্যা আসলো, আমাদের যে পুরানো ড্রাইভার গুলা মারা গেছে তারার লাগে কিছু একটু নজর দোক, আর আমাদের যে কল্পনা ভাতা একটা লক্ষ্য দেখুক, হোক না ছোট গাড়ি, হোক না বড় গাড়ি, হোক না গ্যাসের গাড়ি, হোক না চাউলের গাড়ি, না হোক না এফসি এর গাড়ি, এত একটা ড্রাইভার পেশায় ড্রাইভার। ওকে, না রাকেশ বাবু বলছিলেন 22 কোটি ড্রাইভার বা চালক রয়েছেন বা মোটর শ্রমিক বা পরিবহন শ্রমিক রয়েছেন পুরো ভারতবর্ষে। ত্রিপুরাতে মোটর শ্রমিক কতজন রয়েছেন আপনাদের কোনো ধরনের জানা আছে কি? কতজন ড্রাইভার আছেন বা সব টোটাল মিলে মোটর শ্রমিক কত আছেন আমাদের রাজ্যে? মোটামুটি সবটা তো স্যার অ্যাকচুয়ালি আমরা গোনা নেই। বর্তমানে আমাদের গাড়ির ড্রাইভার তো অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভারটা হয়েছে গিয়া 3 চাকা থেকে 100 চাকা পর্যন্ত আমরা অল ড্রাইভার অল পজিশনে যুক্ত, আমরা সবাইকে যুক্ত করি। এখানে কোনো রিক্সা ড্রাইভার বা অটো ড্রাইভার সেই ড্রাইভার কোনো ইয়ে না, আমার সবাই ভাই ভাই, আমরা ড্রাইভার মানে সব ভাই ভাই হয়ে চলি। কিন্তু ত্রিপুরাতে মনে করেন আমাদের পুরাটা তো গিনতি ওখানে হয়নি, কারণ কি আমরা অল ইন্ডিয়াতে যে আমরা
ইয়াটা আছে সেটার হিসাবে আমরা বলছি। হুম। তো এটাই ওকে, আপনাদের সমস্যার কথা শুনলাম, দাবির কথা শুনলাম, এবং অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। আরো একটু কথা আছে। হ্যাঁ, আরো আপনাদের দাবি আছে কিছু? আপনি সময় ফুরিয়ে যাচ্ছে, বলুন। যেমন আজকে দেখা গেল ড্রাইভার ছাড়া দেশের কোনো হুম, ইয়ে নেই। করোনা কালে হুম, ফোর্সকে সম্মান করা হয়েছে, জারুদারকে, মিউনিসিপ্যালিটিকে জারুদার, কিন্তু আজকে ড্রাইভারকে, সেই ড্রাইভার দেশের জন্য হুম, করতে গিয়ে সেই ড্রাইভারকে আজকে দেশের রাজ্যে হুম, কোনো সম্মান নেই। আজকে আমরা দেখেন দেশের সময় করোনা কালে চুরাই বাড়ি নাক চেকিং, জায়গা জায়গায় চেকিং করতে করতে আমাদের নাকে দিয়ে রক্ত আইছে হুম, শুধু দেশের পণ্য জিনিস, জরুরি জিনিস আনার জন্য। আজকে সে জায়গায় দেশের মানুষের এত মানে একটা লজ্জা থাকার উচিত যে ড্রাইভার আমাদেরকে সবকিছু আইনা দিয়ে সে আজকে ড্রাইভারের একটা সম্বোধনা দিল না। সেটাই আমরা দেশের রাজ্যের মানুষের কাছে আমরা দুঃখিত। ড্রাইভার ছাড়া দেশের ভিতরে কোনো জিনিসই চলে না, কিন্তু আজকে ড্রাইভারের সেই জায়গা আজকে যদি একটা ফোর্স যদি আমাদের সার জন্য ফুলের মালা একটা না 100টাই, আর আজকে একটা ড্রাইভার যে নিত্য প্রয়োজন জিনিস আছে সেই ড্রাইভারের আজকে মানে কোনো সম্মান নেই। সেইটাই আমার মানে সবচেয়ে বড় দুঃখের কষ্টর কথাটা, এটাই Okay. আমি বলে আমার বলুন। কথাটাই হরিবাবু কিছু বলছেন? লাস্ট কথা, হুম, বহুত দিন ধরে ঘুরতেছি আমরা, কিভাবে আমরা এখানে আসবো, হুম, কোনো রাস্তা পাই না। কার ধারে গেলে আমরা আপনার সঙ্গে আমরা দেখা করতে পারবো, আমরা টক শো করতে পারবো। আমাদের বরতলা আমার দাদা হুম, বিপ্লব কর, তাইনের সাহায্যে আপনাদের সঙ্গে আমরা দেখা করতাম পারছি, কথা কইতাম পারছি। প্লাস করোনা কালের কথাটা হ্যাঁ কইছে, আমি অ্যাম্বুলেন্স চলাইছি করোনা কালে। হুম, একজন বাপ করোনা হয়েছে গইয়া, তারা বাপ মাও ধরছে না, পুতেও ধরছে না, দুইটা ড্রাইভারে নামাই আন না এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে আসছে। হুম, আজকে কি সে ড্রাইভারটা মারা গেছে? সে ড্রাইভারটা আমি। আচ্ছা, তার ছেলে ধরছে না, যে সন্তানা ধরছে না, যা তার স্ত্রী ধরছে না, আমি একজন ড্রাইভারই আমি নিয়ে আইছি। হুম। কিন্তু করোনার সময় অ্যাম্বুলেন্স যারা চালিয়েছেন, অ্যাম্বুলেন্স ড্রাইভারদের তো অবশ্যই সম্মান জানানো হয়েছে। সেখানে কি আপনি ছিলেন, নাকি অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরও সম্মান জানানো হয়নি বলছেন না, আপনারা? হয় না। 102 এর সম্মান জানানো হয়েছে। তখন বেশিরভাগ ইউজ হয়েছে 102। 102 ইউজ হয়েছে, অবশ্যই। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আসলে আপনাদের যে দাবি, আপনারা যে সমস্যার কথা বলছেন, এগুলো আপনাদের পেশাগত সমস্যা, এবং এই পেশাগত সমস্যাগুলো আমাদের সমাজের অনেক কিছুর সাথে এভাবে মিশে আছে, যেটা সবকিছু একদিনের হয়তো সমাধান সম্ভব নয়, সেটা এক বাক্যে হয়তো সবাই স্বীকার করবেন। কিন্তু আপনাদের এগুলো সমস্যাগুলো যে দাবি আপনারা তুলছেন, সেগুলো হয়তো আজকে না হোক কোনো একদিন অবশ্যই সমাধান হবে, সেটাই আমরা আশা করছি। তবে দাবি যখন তুলেছেন, সেই দাবি তো নিশ্চয়ই সবার কাছে পৌঁছবে, এবং নিউজ ভ্যানগার্ডের আজকের এই অনুষ্ঠানের পর ড্রাইভার বা চালকদের যে সমস্যা আছে, বা তাদের জীবনে বা তাদের পেশাগত যে সমস্যাগুলো আছে, সেটা হয়তো বুঝবে সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। তবে আজকে প্রথম অনুষ্ঠান, শেষ অনুষ্ঠান নয়। আমরা আরো আপনাদের কাছ থেকে বিস্তারিত জানবো, এবং সময় সময় আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যাগুলো বিভিন্ন বিভাগে, ছোট ছোট গাড়ি, বড় গাড়ি চালকদের কি ধরনের সমস্যা হচ্ছে, সেই বিষয়ে আমরা নিশ্চয়ই থাকবো, ওয়াকিবহল থাকবো, এবং সেটা মানুষের কাছে, জনগণের কাছে অবশ্যই নিয়ে যাব। আজকে সঙ্গে থাকার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। হরিবাবু, আপনাকে ধন্যবাদ। নমস্কার। দর্শক বন্ধুরা, ড্রাইভার বা চালকের পেশাকে আজকের সভ্য সমাজের কতজন নাগরিক সম্মানের চোখে দেখেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অথচ গাড়ির চাকা না ঘুরলে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই থেমে যাবে। তাই ট্রাক ড্রাইভার হোক কিংবা অন্য কোনো মোটর চালক, তাদের পেশার সমস্যাগুলো গুরুত্ব সহকারে দেখা উচিত। স্ক্যানার হোক, পার্কিং জোন হোক, তাদের জন্য বাথরুম বা টয়লেটের ব্যবস্থা করা হোক, এই ধরনের, বা ইমার্জেন্সিতে একজন চিকিৎসকের, তাদের প্ল্যান্টে একজন বোটলিং প্ল্যান্টে চিকিৎসক হোক, বা তাদের অবশ্যই তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা, সেগুলো গুরুত্ব সহকারে দেখা উচিত। বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন। মোটর শ্রমিকদের বিকাশের দিকে সরকার নজর দেবেন বলে আশাবাদী মোটর শ্রমিকরা। তাই বিভিন্ন অংশের চালকদের স্বাস্থ্য বীমা, নিশ্চিত আয়, কর্মজীবনের ভারসাম্য এবং ড্রাইভিং বিকল্পের মতো অন্যান্য সুযোগ সুবিধাগুলো আগামী দিনে ওনারা পাবেন কিনা তা সময় বলবে। সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।